বাংলা সাহিত্যে রোমহর্ষ গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপন দ্য আনএক্সপ্লেন্ড ফাইল। আজ আপনাদের জন্য সৈয়দ মুস্তফা সিরাজের রচিত ছোট গল্প কালো বিড়াল। গল্পটি নেওয়া হয়েছে পত্রভারতী থেকে প্রকাশিত সৈয়দ মুস্তফা সিরাজের ভৌতিক গল্প সমগ্রটি থেকে। গল্প পাঠে রুদ্রনীল। এই নিয়ে পরপর 3 দিন, দিন না বলে সন্ধেবেলা বলাই উচিত, জগমোহন বেড়াতে বেরিয়ে ঠিক একই জায়গায় একটা কালো বিড়াল দেখতে পেলেন। কালো বিড়াল এমন কিছু বিদঘুটে প্রাণী নয়, কিন্তু একই জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকবে কেন? আর জায়গাটাও তো সন্দেহজনক। গদাইবাবুর আমবাগানে, কিছুদিন আগে যেখানে মোনাই ফকিরের লাশ পড়ে থাকতে দেখা গিয়েছিল সেখানেই। মোনাই ফকিরের আস্তানা একটু দূরে অবশ্য। সে নাকি লটারিতে অনেক টাকা পেয়েছিল, তারপর ডাকাত পড়েছিল রাত্রিবেলা। সকালে দেখা গেল ফকিরের লাশ পড়ে আছে গদাইবাবুর বাগানের ধারে। ধরোয়ার মুন্ডু আলাদা, সে এক বিভৎস দৃশ্য। মোনাই ফকির কালো আলখাল্লা পরে থাকতো, মাথার টুপিও ছিল কালো। গাঁজার নেশায় সব সময় চোখ দুটো রাঙা। আস্তানা বলতে একটা পুরানো বাদশাহী আমলের মুসলমান সাধুর কবরের উপর পাথরের একতলা ঘর। কবরের পাশেই মোনাই ফকির খেত, ঘুমোতো। ওখানেই তার সংসার আর সাধন ভজন। হাটবারে লোকেরা এসে তার কাছে ওষুধ চাইতো, ভূত ভবিষ্যৎ জানতে চাইতো, পয়সা কড়ি দিত। এহেন ফকির মানুষ লোভের বশে লটারির টিকিট কিনেছিল, একেবারে নাকি ফার্স্ট প্রাইজ পেয়েছিল। কমপক্ষে লাখ টাকা তো বটে। চারদিক হইচই পড়ে গিয়েছিল এই খবরে। কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। ফকির বেচারা প্রাণে মারা পড়ল। জগমোহন রোজ নদীর ধার অবধি বেড়াতে যান বিকেলে। সন্ধেবেলা লাঠি টুকটুক করে বাড়ি ফেরেন। ওই সব কথা ভাবতে ভাবতেই হাঁটেন। আমবাগানের ধারে এসে একবার তাকান জায়গাটার দিকে এবং শিউরে ওঠেন। মনে হয় আবছা আঁধারে ধড় আর মুন্ডু আলাদা রেখে ফকির শুয়ে আছে, আর মুন্ডুটা যেন মিটমিট হাসছে তার দিকে তাকিয়ে। অমনি জগমোহন চলার গতি বাড়ান। গলার ভেতর রাম নাম 2-4 বার হয় না এমন নয়। তারপর এক সন্ধেয় হঠাৎ সেই কালো বিড়ালের আবির্ভাব। প্রথম দিন বিশেষ গা করেননি, দ্বিতীয় দিন একটু চমকে উঠেছিলেন, তৃতীয় দিন তো ভীষণ ভড়কে গেলেন ফকিরের কালো আলখাল্লার কথা মনে পড়েই। জগমোহন এই মফস্বল শহরের একজন রিটায়ার্ড উকিল। বয়স হয়ে গেছে, মাথার চুল তুলোর মতো সাদা। বিকেলবেলা কিছুক্ষণ নদীর ধারে পার্কে গিয়ে না বসলে জীবন বড্ড একঘেয়ে লাগে। রাশভারী চেহারার মানুষটি যখন মোটাসোটা ছড়ি, অর্থাৎ রীতিমতো লাঠিটি নিয়ে ঠুকঠাক করে হেঁটে যান, পথে সবাই খুব সম্ভ্রম রেখে কথা বলে। সন্ধেবেলা গদাইবাবুর বাগানের ওদিকটায় রাস্তার ল্যাম্পপোস্ট থেকে মিটমিটে আলো ছড়ায়। সেই আলোয় কালো বেড়ালের জলজলে হলুদ চোখজোড়া যেন জগমোহনের মনে গেঁথে গেল। সে রাতে আর ঘুমোতেই পারলেন না। চোখ বুজলেই দেখতেন যেন কালো বেড়ালের হলুদ চোখজোড়া। আতঙ্কে রক্ত ঠান্ডা হয়ে যায় বুঝি। পরদিন বিকেলে আর একা বেড়াতে যেতে ভরসা পেলেন না। ব্যাপারটা কাকে যে বলবেন তাও খুব লজ্জা করে। এক সময়কার বাঘা উকিল জগমোহন বেড়ালের ভয়ে কাবু। এ বড় খিটকেলের কথা নয়। সবাই হাসাহাসি করবে। আদালতের তাবড় তাবড় দুঁদে হাকিমকে যিনি ভয় পেতেন না, তিনি সামান্য বেড়াল দেখে ভয় পেয়েছেন। নাতি দিবু খুব ডানপিটে ছেলে, সদ্য ক্লাস 9-এ উঠেছে। এরই মধ্যে সব রকম খেলাধুলোয় নাম কুড়িয়েছে। জগমোহন দিবুকে আজ সঙ্গে নিলেন। দিবু কি খেলা ছেড়ে বিকেলবেলাটা বুড়ো দাদুর সাথে বেড়াতে বেরোবার ছেলে? অনেক বলে কয়ে লোভ দেখিয়ে তবে সে রাজি হলো। ফেরার পথে মেধর রেস্তোরাঁয় কাটলেট কিংবা অম্বুর মিষ্টান্ন ভাণ্ডারে যথেচ্ছ রসমালাই খাওয়াবার কথা দিলেন জগমোহন।
দিবু কাটলেট আর রসমালাইয়ের ভীষণ ভক্ত। দিবু যখন সঙ্গে আছে, জগমোহনের তখন ভয় কিসের? এখন তিনি আলেকজান্ডার দি গ্রেট। কই, এবার আয় দেখি বেটা কালো বিড়াল অথবা মোনাই ফকির, আমার সামনে মাথা ছাতু করে ফেলবো না। আজ পার্ক থেকে একটু দেরি করেই ফিরছিলেন জগমোহন। দিবুর সঙ্গে আদালতের গল্প করতে করতে আসছিলেন। কোন হাকিম এজলাসে বসে ঢুলতেন, কোন হাকিম মামলার রায় পড়ার আগে জোর হেঁচে ফেলতেন, এই সব ক্যারিকেচার শুনে দিবু হেসে খুন হচ্ছিল। রাজভারী গম্ভীর চেহারার দাদুকে এমন রসিকতা করতে শোনেনি সে। কখন গদাইবাবুর আমবাগানের কাছে এসে পড়েছেন খেয়াল নেই। এসে যেই ডাইনে মুখ ঘুরিয়েছেন আর দেখতে পেয়েছেন সেই বিদঘুটে কালো বেড়ালটাকে একই ভঙ্গিতে বসে আছে, তীব্র জলজলে হলুদ চোখ, তেমন চাউনি, আর আজ যেন গোফের তলায় একটা হাসিও রয়েছে। জগমোহন অমনি লাঠি তুলে চেঁচিয়ে উঠলেন, মার মার মার! দিবু অবাক হয়ে বলল, কি হলো দাদু, কি হলো? কাকে মারতে যাচ্ছ? জগমোহন হাঁপাতে হাঁপাতে লাঠি তুলে বললেন। ওই কালো বিড়ালটাকে। দিবু আরও অবাক। কই, কোথায় বিড়াল? ওই তো দেখতে পাচ্ছেন, ওই যে। দিবু হাসতে লাগলো। তোমার চোখ খারাপ দাদু, ওরা তো একটা কালো কাঠ পড়ে রয়েছে। সে দৌড়ে গিয়ে এক টুকরো কাঠে লাথি মারল। জগমোহন দেখলেন বেড়ালটা সত্যি কাঠ হয়ে গেছে। তখন নিজের ভুল বুঝতে পেরে পা বাড়ালেন। মনটা ভালো হয়ে গেল। একেই বলে রজ্জুতে সর্পভ্রম, অর্থাৎ দড়িকে সাপ মনে করা। ছ্যা ছ্যা, কি লজ্জার কথা। কিন্তু কিছুটা গিয়ে হঠাৎ মনে হলো যেন চাপাত স্বরে বেড়ালটা ডাকলো। অমনি ঘুরলেন, ঘুরেই আটকে উঠলেন। নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। সেই কালো বেড়ালটা পেছন পেছন আসছে। জগমোহন ফের লাঠি তুলে চেঁচিয়ে উঠলেন, মার মার মার! দিবু এবার রেগে গেল, বলল, ও দাদু, আবার কি মারতে যাচ্ছ? জগমোহন কাঁপতে কাঁপতে বললেন, বিড়াল, সেই কালো বিড়ালটায়। কই বিড়াল? ওই তো। দিবু আরও রাগ দেখিয়ে বলল, তোমার মুন্ডু, আমি চললুম। কালো বিড়ালটা এখন একটু সরে গিয়ে রাস্তার পিছে বুক ঠেকিয়ে বসেছে। এই রাস্তাটা খাঁ খাঁ নির্জন। জগমোহন প্রায় আর্তনাদ করে উঠলেন। দীপু, যাস নে দীপু, কাটলে রসমালাই। তখন দিবু দাঁড়ালো, তারপর হাসতে হাসতে বলল, বেড়ালকে তো ভয় পাচ্ছ কিসের বলো তো? বিড়াল ইজ বেড়াল। জগমোহন হাঁটেন আর বারবার পিছু ফেরেন। আশ্চর্য, কালো বিড়ালটার সঙ্গে তার দূরত্ব সেই একই থেকে যাচ্ছে। ভিড়ে ভরা বড় রাস্তায় পৌঁছে অবশ্য আর তাকে দেখতে পেলেন না। সেই রাতে জগমোহন অস্থির, চোখে ঘুম নেই। একটা ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে, কালো বিড়ালটাকে তিনি একা দেখতে পান, আর কেউ পায় না। দিবু দেখতে পায়নি তো। আর তার চেয়েও বড় কথা, দিবিকেও বিড়ালটা গ্রাহ্য করল না। একবার বেমালুম কাঠে রূপান্তরিত হলো, দ্বিতীয়বার তার সামনে অদৃশ্য হয়ে রইল। শুধু তাই নয়, জগমোহনকে অনুসরণ করলো কত দূর। বিড়ালটা সেই মোনাই ফকিরের আত্মা, অর্থাৎ ভূত। হায় হায়, এতকাল পরে এই বুড়ো বয়সে জগমোহন একটা ভূতের পাল্লায় পড়লেন। কথাটা যত ভাবছেন, আতঙ্কে রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। খালি মনে হচ্ছে আর কেউ তাকে বাঁচাতে পারবে না। ফকিরের ভূত তার গলা কামড়ে ধরবেই ধরবে। বাড়িটা শহরের শেষ প্রান্তে। জগমোহনের ঘরের পেছনে জঙ্গলে জায়গা খানিকটা, তার ওধারে সেই নদী। এমন জায়গায় বাড়ি করাই ভুল হয়েছিল। তার ওপর মশারও খুব উপদ্রব 12 মাস। তবে একটা সুবিধে হয়েছে দেখা যাচ্ছে, মশারির ভেতর শুয়ে থাকার ফলে রাতের বেলা নিজেকে নিরাপদ ভাবতে পারছেন। বিড়াল হোক আর ভূতপ্রেতী হোক, মশারির ভেতর ঢুকতে পারবে কি? না পারাই উচিত। কোন বইয়ে যেন পড়েছিলেন, মশারির ভেতর মানুষ খুব নিরাপদ। দেওয়াল ঘড়িতে টিকটিক শব্দ, তারপর ঢং ঢং করে রাত 12টা বাজল। আর তারপরই জগমোহন শুনলেন,
অমনি চমকে মুখ তুললেন। বাইরে অন্য পাশের রাস্তার আলো ট্যালচা হয়ে একটা জানলায় পড়েছে, আর সেখানে ফের আবির্ভূত হয়েছে সেই কালো বেড়াল। জলজলে হলুদ চোখ, মশারির ভেতর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। গোফের তলায় তেমনি একটা হাসিও। হাসিটা এখন যেন কেমন ক্রূর। কালো বেড়ালটা ফের বলল, জগমোহন ততক্ষণে একেবারে মরিয়া হয়ে উঠেছেন। বাঁদরের বেলায় যেমন, তেমন ভূতের বেলাতেও এক কথা, বেশি পাত্তা দিতে নেই। পাত্তা দিলেই মাথায় উঠে বসবে। ভূতকে ভয় করলেই ভূত আরও পেয়ে বসবে। অতএব জগমোহন ভয় চেপে চুপে রেখে সোজা ভেঙচি কাটলেন ভূত অর্থাৎ কালো বেড়ালটাকে। মিউ। কালো বেড়ালও সঙ্গে সঙ্গে বলল। আর এতক্ষণে জগমোহন টের পেলেন তিনি বেড়ালের ভাষা বুঝতে পেরেছেন। কি বলছে ঠাহর হচ্ছে। কালো বেড়াল বলছে, টাকা। জগমোহনের টনক নড়ল। বেড়ালের ভাষায় বলে উঠলেন, টাকা? কিসের টাকা? ওরে বাবা, বলে কি বেটা, লটারির টাকা মানেটা কি? জগমোহন হতভম্ব হয়ে বললেন, বলো কি হে? কি মুশকিল, তোমার লটারি টাকা তো তোমায় খুন করে ডাকাত বেটারা নিয়ে পালিয়েছে। ও বুঝেছি, তা তুমি কি আমাকে মামলা করতে বলছো তোমার হয়ে? মলো ছাই, ডাকাত বেটাদের আমি কি করে চিনি? তুমি বরং দারোগার কাছে যাও, তিনি তোমার টাকা উদ্ধার করে দেবেন। ও বেটাতে জেলে পুরবেন। যাও দেখি বাবা, দারোগার কাছে যাও। চলবে না মানে? আমি তো কবে ওকালতি ছেড়ে দিয়েছি। জগমোহন বিব্রত হয়ে মানুষের ভাষায় বললেন, কি আপদ, ভাগো ভাগো বলছি, নইলে লাঠি পেতা করবো। কালো বেড়াল এবার নিজের ভাষায় বলে এক লাফে তার মশারির ছাদে এসে পড়ল। অমনি পটাপট দড়ি ছিঁড়ে মশারি আর বেড়াল পড়ল জগমোহনের ওপর। মুহূর্তে হুলস্থুল ঘটে গেল। জগমোহন আর্তনাদ করতে লাগলেন। বাঁচাও বাঁচাও বাঁচাও। মশারির ভেতর জড়িয়ে মরিয়ে খাটের নিচে পড়ে গেলেন। বাড়ির সবাই জেগে গেল, দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু দরজা খুলবে কে? শেষে প্রচণ্ড ধাক্কায় কপাট ভেঙে ফেলা হলো। তারপর মশারি থেকে উদ্ধার করা হলো জগমোহনকে। দিবুর বাবা প্রণবেশ বললেন, কি কাণ্ড, মশারির দড়ি ছিল কিভাবে? দিবুর মা অরুণা বললেন, নিশ্চয়ই বেড়াল পড়েছিল। আমি তো জেগেই ছিলুম, কখন থেকে শুনছিলাম এ ঘরে যেন বেড়াল ডাকছে। ভাবলুম দুই বেড়ালে ঝগড়া বেঁধেছে। জগমোহন অতি কষ্টে বললেন, এক গ্লাস জল। হ্যাঁ, কথাটা তো ঠিক। দুই বেড়ালে ঝগড়া বলা যায়, কিন্তু ঝগড়াটা টাকা নিয়ে, লটারির টাকা। ব্যাপারটা ভারী রহস্যময়। মাথা মুন্ডু খুঁজে পাচ্ছেন না জগমোহন। জল খেয়ে সুস্থ হয়ে জগমোহন বললেন, কি বলছিলে বৌমা? অরুণা বললেন, হ্যাঁ, মনে হচ্ছে দুটো বেড়াল ঝগড়া করতে করতে আপনার মশারির উপর পড়েছিল। জগমোহন জোরে মাথা নেড়ে বললেন, না না না, টাকা, লটারির টাকা। বাবা, লটারির টাকা মানেটা কি? জগমোহন ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন। তারপর হাঁটু মুড়ে খাটের তলায় ঢুকলেন। বাড়ির লোকেরা হতবাক। দিবু ঘুম জড়ানো চোখে তাকিয়ে বলল, ও দাদু, ওখানে ঢুকছো কেন? বেড়ালের ভয় নাকি? তাই শুনে রাঁধুনি হরি ঠাকুর, কাজের লোক আন্না কালী আর চাকর নবা পরস্পর চাওয়াচই করে ফিকফিক করে হাসতে লাগলো। অরুণা ধমক দিয়ে বললেন, এতে হাসির কি আছে? যাও গিয়ে শুয়ে পড়ো সব। সকাল সকাল উঠতে হবে, দেওঘরের ঠাকুরপো আসবেন না কাল, কত কাজ। ওরা বেজার মুখে যে যার জায়গায় চলে গেল। খাটের তলায় ঘষ্টানো শব্দ হচ্ছিল। জগমোহন কি একটা টেনে বের করছেন।
একটা পুরনো সুটকেস, একদিকে ছোট্ট তালা আটকানো। সুটকেসটা টেবিলে রেখে জগমোহন বললেন, একেবারে ভুলে গেছিলাম। হাই রে ভুলো মন, মোনাই ফকির খুন হওয়ার কদিন আগে এটা আমার কাছে রাখতে দিয়ে গেছিল। আমার মনে হচ্ছে ডাকাত বেটারা খামোকা বেচারাকে খুন করে গেল। খামোকা হয়তো নয়, রাগে। টাকাগুলো পেলে হয়তো খুন করতো না, পাইনি বলেই রেগে মেগে মুন্ডু কেটে ফেলে দিয়ে গেল। কিন্তু দেখো, আমি স্বপ্ন ভাবিনি এই সুটকেসের মধ্যে। কি ভুল, কি ভুল। প্রণবেশ বললেন। ও বাবা, এবার ব্যাপারটা কি বলবেন খুলে? জগমোহন দাঁত খিচিয়ে বললেন, বলবো আবার কি? হ্যাঁ, মোনাই পুকুরের টাকা শীঘ্রই একটা চাবির গোছা আন, তালা না খুলে ভাঙতেই হবে শেষ পর্যন্ত। মোনাই ফকিরের আস্তানা ঘিরে জগমোহন একটা অনাথ আশ্রম বানিয়ে দিয়েছেন। অনাথ ছেলেমেয়েরা সেখানে লেখাপড়া শিখছে, কারিগরি কাজ শিখে মানুষ হচ্ছে। মোনাই এর লটারির টাকা, জগমোহনও কিছু দিয়েছেন নিজের পুঁজি থেকে। আজকাল সেই অনাথ আশ্রম নিয়েই থাকেন তিনি। বাকি জীবনের জন্য একটা ভালো কাজ পেয়ে গেছেন। আর কালো বেড়ালটা শেষবার দেখেছিলেন অনাথ আশ্রম উদ্বোধনের দিন। কলকাতা থেকে এক মন্ত্রীমশাই গিয়েছিলেন উদ্বোধন করতে। জগমোহন দেখেছিলেন অত ভিড়ের মধ্যে কালো বিড়ালটা দিব্যি এসে তার দু পায়ের ফাঁকে কিছুক্ষণ বসে থাকলো। পা শিরশির করছিল, তবু আর ভয় পাননি জগমোহন। এমনকি যাওয়ার সময় বিড়ালটা বলে কৃতজ্ঞতা জানিয়ে গেল। মোনাই ফকিরের আত্মার শান্তি হয়েছে, আর জগমোহনকে জ্বালাতে আসে না। অর্থাৎ জগমোহন এখন কদাচিৎ কালো বিড়াল দেখলে চমকে ওঠেন, তবে আর মার বলে তাড়া করেন না। এরা তো ভূত নয়, নেহাত পাড়ার ভুলো। একটু হেসে বিড়ালের ভাষায় ধমক দিয়ে শুধু বলেন, মিউ, তুই আবার কে রে? বাক বাক। গল্পটি পুরোটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানান। এরকম গল্প ও কাহিনী হচ্ছে আমাদের জীবনের কিছু স্মৃতি। তাই জন্য আপনি, আমরা সবাই যারা গল্প পড়তে ও শুনতে ভালোবাসি, আমাদের সবার জন্য প্রতি রবিবার নিয়ে আসছি নতুন কিছু গল্প। ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করুন। আপাতত আজকের মতো বিদায়।